পৃথিবীর ইতিহাসে মানুষ খুব নতুন, কিন্তু আমাদের গল্পটা অবিশ্বাস্যভাবে পুরনো। কারণ সায়েন্স বলছে তোমার শরীরের ডিএনএর প্রায় 99%ই একটা শিম্পাঞ্জির সাথে মিলে যায়। তবুও তুমি মানুষ আর শিম্পাঞ্জি একটা জন্তু। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? আর এই মানুষ হয়ে ওঠার গল্পটা কি সত্যি এত সোজা যতটা আমরা স্কুলে পড়ে এসেছি? আসলে এই সামান্য পার্থক্যটা একদিনে তৈরি হয়নি। এর পিছনে লুকিয়ে আছে কোটি কোটি বছরের পরিবর্তন, ভুল, অ্যাক্সিডেন্ট আর টিকে থাকার লড়াই। একটা সময় ছিল যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তবুও সেই অজানা পৃথিবী থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছি আজকের তুমি, আমি আর আমরা। এই পুরো যাত্রাটা বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে। আজকের এই শান্ত সুন্দর পৃথিবীটা আসলে একসময় একদম উল্টো ছিল। একটা অস্থির ভয়ঙ্কর জায়গা যেখানে জীবনের কোনো অস্তিত্বই নেই। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর জন্ম হয়, তখন পৃথিবীটা ছিল একটা পাথরের গোলা, যার ভিতরে নানান ধরনের এলিমেন্ট আগুনের তাপে টকবক করে ফুটছে, ঠিক যেমন সূর্য। চারপাশে উল্কাপাত, আগ্নেয়গিরি, বিস্ফোরণ আর বিষাক্ত গ্যাসে ভরা একটা বায়ুমণ্ডল যেখানে অক্সিজেন বলে কিছুই নেই। এই পরিবেশে দাঁড়িয়ে তুমি এক সেকেন্ডও বাঁচতে পারতে না। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীটা ঠান্ডা হতে শুরু করলো, বৃষ্টি পড়লো, সমুদ্র তৈরি হলো, আর সেই সমুদ্রের ভিতরেই ধীরে ধীরে এমন কিছু ঘটতে শুরু করলো যেটা প্রথমে কেউ টেরই পায়নি। সাইনোব্যাকটেরিয়া বলে একদম মাইক্রোস্কোপিক কিছু জীব অক্সিজেন রিলিজ করতে শুরু করলো। কিন্তু তখনকার অ্যাটমসফিয়ারের জন্য অক্সিজেন ছিল বিপজ্জনক একটা গ্যাস। এই অক্সিজেন সমুদ্রের আয়রনের সাথে রিয়্যাক্ট করে পুরো পৃথিবীটাকে লাল করে দেয়। ফলস্বরূপ পুরো পৃথিবী একসময় একটা জং ধরা গ্রহে পরিণত হয়। তারপরও পৃথিবী শান্ত হয়নি। কয়েকবার পুরো গ্রহটা বরফে ঢেকে যায়, সমুদ্র জমে গেছে, সূর্যের আলো ঠিক মতো পৌঁছায়নি, আর জীবন প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই এক্সট্রিম কন্ডিশনের মধ্যেও লাইফ সামহাউ সার্ভাইভ করে গেছে। এখন ধীরে ধীরে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে প্রথমবারের মতো কমপ্লেক্স লাইফের বীজ তৈরি হচ্ছে। আমাদের প্রতিটা কোষে একটা ছোট্ট পাওয়ার সিস্টেম রয়েছে, যাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া। তুমি যা খাও সেটাকে এনার্জিতে কনভার্ট করে এই মাইটোকন্ড্রিয়া তোমাকে বাঁচিয়ে রাখে। তবে এই মাইটোকন্ড্রিয়া একসময় আমাদের শরীরের অংশ ছিল না। প্রায় 200 কোটি বছর আগে একটা বড় সেল একটা ছোট্ট ব্যাকটেরিয়াকে গিলে ফেলে। এটা কোনো আনইউজুয়াল ঘটনা নয়। সেল প্রায়ই অন্য সেলকে খেয়ে ফেলে, কিন্তু এই ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওই বড় সেলটা ছোট্ট ব্যাকটেরিয়াটাকে ডাইজেস্ট করেনি, বরং তারা একসাথে থাকতে শুরু করে। ছোট্ট ব্যাকটেরিয়াটা এনার্জি তৈরি করতে সাহায্য করলো, আর বড় সেলটা তাকে প্রোটেকশন দিল। একটা মিউচুয়াল রিলেশনশিপে তৈরি হলো এই মাইটোকন্ড্রিয়া। এই কনসেপ্টটা নিয়ে মডার্ন সায়েন্সে এক্সটেন্সিভ রিসার্চ হয়েছে। এখন একটু থামো আর ভাবো, যদি এই ব্যাকটেরিয়াটা তখন মারা যেত, তাহলে কমপ্লেক্স সেল কখনো তৈরি হতো না। কমপ্লেক্স সেল না থাকলে প্লান্টস, অ্যানিম্যালস, হিউম্যানস কিছুই থাকতো না। মানে তোমার পুরো অস্তিত্ব নির্ভর করছে একটা অ্যাক্সিডেন্টের উপর। এরপর আসে এমন একটা সময় যখন অসংখ্য নতুন ধরনের প্রাণী তৈরি হয়। প্রথমবার প্রিডেটর আর প্রের সম্পর্ক তৈরি হয়। প্রথমবার সার্ভাইভের একটা কনস্ট্যান্ট যুদ্ধ শুরু হয়। এই সময় থেকে এভলিউশন দ্রুত গতিতে এগোতে শুরু করে, আর সেই এভলিউশনের ধারাবাহিকতা ধরে একদিন তৈরি হবে আজকের মানুষ, হোমো স্যাপিয়েন্স। এখন আমরা ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছাচ্ছি যেটা তোমার জন্য সবচেয়ে রেলিভেন্ট, মানুষের উদ্ভব। প্রশ্নটা আবার আসে, আমরা কি বানর থেকে এসেছি? উত্তরটা একটু গভীর। চার্লস ডারউইন ব্যাখ্যা করেছেন মানুষ আর শিম্পাঞ্জি একই পূর্বপুরুষ থেকে এসেছে। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধরো একটা চাষির 4টে ছেলে, তাদের মধ্যে 2জন কর্মসূত্রে শহরে গেল এবং তাদের দুজনারই একটা করে ছেলে হলো। একজনের ছেলে হলো ডাক্তার আর একজনের ছেলে হলো ইঞ্জিনিয়ার। তখন এই দুজনারই বলবে আমাদের দাদু চাষি ছিল, কিন্তু এখনো সেই দাদু চাষির 2 ছেলের ছেলেরা চাষি রয়েছে। ঠিক এরকমই অনেক বছর আগে একটা স্পিসিস ছিল যেটা না পুরো মানুষ আর না পুরো বানর। সেখান থেকেই 2টা আলাদা রাস্তা বের হয়েছিল, একটা পথে মানুষ আর একটা পথে বানর বা চিম্প্যাঞ্জি। এর মানে আমরা তাদের থেকে ইভলভ হইনি, আমরা আর তারা 2টা আলাদা আলাদা পথে হেঁটেছি। প্রায় 70 লক্ষ বছর আগে আফ্রিকার ক্লাইমেট পরিবর্তন হতে শুরু করে, জঙ্গল কমে যায় আর এনভায়রনমেন্ট বদলে যায়। এই পরিবর্তনের মধ্যে আমাদের এক পূর্বপুরুষ একটা বড় রিস্ক নেয়। সে গাছ ছেড়ে মাটিতে হাঁটতে শুরু করে। এটাকে ছোট্ট ডিসিশন মনে হলেও এর ইম্প্যাক্ট ছিল বিশাল। দাঁড়িয়ে হাঁটার ফলে হাত ফাঁকা হলো, হাত ফাঁকা হওয়ার জন্য টুলস ব্যবহার শুরু হলো, আর টুলস ব্যবহারের ফলে ব্রেন বেশি অ্যাক্টিভ হতে শুরু করলো। ধীরে ধীরে ইন্টেলিজেন্স বাড়তে লাগলো। এখান থেকে আসে হোমো ইরেক্টাস, যারা প্রথম আগুন নিয়ন্ত্রণ করতে শেখে। আগুনের সাথে সাথে আসে কুকিং। রান্না খাবার সহজে হজম হয়, শরীর বেশি এনার্জি পায়, আর সেই এক্সট্রা এনার্জি মস্তিষ্ককে বড় হতে সাহায্য করে। মানে এভলিউশন শুধু ফিজিক্যাল চেঞ্জ না, এটা বিহেভিয়ারের পরিবর্তনের মাধ্যমেও ঘটে।
একটা সিম্পল হ্যাবিট কুকিং পুরো স্পিসিসের ভবিষ্যৎ বদলে দেয়। এখন আমরা পৌঁছেছি সেই ক্রিটিক্যাল জায়গায় যেখানে মাল্টিপল হিউম্যান স্পিসিস একসাথে ছিল। আমাদের সাথে ছিল নিয়ান্দারথালস, যারা আমাদের থেকে বেশি শক্তিশালী, বেশি রোবাস্ট আর এনভায়রনমেন্টের সাথে ভালোভাবে অ্যাডাপ্টেড। শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা কিভাবে এক্সটেন্ড হলো সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আজও জানা নেই। কিন্তু অনেক গবেষণা ইঙ্গিত দেয় আমাদের মানে হোমোস্যাপিয়েন্সের সবচেয়ে বড় শক্তি হলো ল্যাঙ্গুয়েজ আর ইমাজিনেশন। আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া শেয়ার করতে পারতাম, ফিউচার প্ল্যান করতে পারতাম আর বড় গ্রুপে একসাথে কাজ করতে পারতাম। এই সোশ্যাল কোঅপারেশনটাই আমাদের এগিয়ে দিয়েছে। মানে সার্ভাইভাল শুধু স্ট্রেংথের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তুমি কতটা অ্যাডাপ্ট করতে পারো আর কতটা একসাথে কাজ করতে পারো তার উপর। এখন যদি তুমি পুরো গল্পটাকে একসাথে দেখো, একটা আগুন জ্বলতে থাকা পৃথিবী, বিষাক্ত গ্যাস, অ্যাক্সিডেন্টাল পার্টনারশিপ, এন্ডলেস স্ট্রাগল আর কোটি কোটি বছরের এভলিউশন, সব কিছু শেষে দাঁড়িয়ে আছো তুমি। তুমি কোনো র্যান্ডাম এক্সিস্টেন্স না, তুমি 400 কোটি বছরের এক কন্টিনিউয়াস সার্ভাইভাল স্টোরির রেজাল্ট। কিন্তু এখানেই একটা অদ্ভুত প্রশ্ন থেকেই যায়, আমরা কি এভিলেশনের শেষ ধাপ, নাকি এই গল্প এখনো চলছে বা ভবিষ্যতে আমাদের থেকেও অ্যাডভান্স কিছু আসবে? এই রহস্যের শেষটা এখনো লেখা হয়নি, আর সেই অজানা ভবিষ্যতের গল্প জানতে স্টে টিউনড উইথ দ্য বং ডেটা।